আচমকায় দিলীপের গলা ঠাসে ধরতে চায়, এইরকমভাবে গলাটা ঠাসে ধরে। তো হাতের কাছে ওই রক্তমাখা অস্ত্র, তখন ফট করে অস্ত্রটা নিয়ে বলছে যে দেখছিস, এটা দিয়ে তোকে আবার পোস্টমর্টম করে দিব, কিন্তু আবার পোস্টমর্টম করে দিব। তুই আমাকে চিনেছিস শালি? তুই কেন আমার পিছনে লেগেছিস? বন্ধুরা, আজকে যে গল্পটা আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি, এটা 2007 সালে আমি গল্পটা শুনছিলাম যখন আমি বগুড়া বাজাজ কোম্পানিতে চাকরি করি। আমার যে ছোট ভাই ছিল, খুব ক্লোজ, হিন্দু, তো তার কাকার কাছ থেকে গল্পটা আমার শোনা ছিল। ঘটনাটা 90 দশকের, এবং আপনাদের বোঝার ক্ষেত্রে আমার বলার সুবিধার্থে আমি নামটা শুধু পরিবর্তন করে দিলাম। নামটা দিলীপ। যখন তার বয়স আনুমানিক 28 থেকে 30 বছর, ঠিক তখন সে মনে করেন যে আমাদের এই 90 দশকে তখন এই ডোমের কাজটা সহজে কেউ করতে চায় না। তার কাকা হঠাৎ করে একদিন মেডিকেলে তার কোনো এক কাজে যায়, যাওয়ার পর সেখানে দেখে লাশের একদম সিরিয়াল পড়ে আছে, 3জন 4জন করে লোক সিরিয়াল লাশ পড়ে আছে। কিন্তু সেই লোকটা যে ডোম, শুধুমাত্র একজন ছিল এবং তার সহযোগী ছিল না। তো যাই হোক, তো তাদের মাধ্যমে কোনো এক কারণবশত কথায় কথা বলতে তখন সেই ডোমের কাছে যায়। যাওয়ার পরে তখন বলে যে কাকা, আপনার এখানে কি কোনো সহযোগিতা প্রয়োজনের লোক লাগবে? সে কাকা বলছে যে আরে বেঠুয়া, আমি তো একা এসব করতে পারি না রে, আমার যদি একটা সহকারী লোক থাকে আমার জন্য অনেক উপকার হবে রে। কথাটা এইভাবে বলতেছিল। তো তখন সে বলে যে কাকা, আপনার সঙ্গে আমি কাজ করব, আপনি কি আমাকে আপনার দলে নিতে পারবেন? বলছে যে তুই পারবি? বলছে হ্যাঁ পারবো। তো বলছে যে যদি পারিস তোর বাড়ি কোথায়? তো তখন তার সম্পূর্ণ কিছু ডিটেলস দিয়ে দেয়। দেওয়ার পর তখন বলে যে আমি তাহলে আমার সাহেবের সঙ্গে কথা বলি, কথা বলে তোকে আমি জানাবো, তুই কালকে আবার এরকম টাইমে আসিস বেঠোয়া। তো এরকম করা এইভাবে কথা বলার পর তার যে বাড়ির অভিভাবক এবং গার্জেন ছিল, সে জানায় তার পরিবারকে। জানানোর পর দিলীপের বাবার সঙ্গে করে পরের দিন ওখানে নিয়ে যায়। দিলীপের বাবা দেখে যে একেবারে লাশ অল টাইম 2-4টা সিরিয়াল হয়ে থাকে। তো তখন দিলীপ যা বলে যে কাকা, আমার বাবা এসেছে আপনার সঙ্গে কথা বলতে। তো বলতেছে যে তোর বাবা এসেছে? হ। কোথায় রেখেছিস? ওই যে বাইরে দাঁড়া আছে। এ কথা বলার পর তখন সে যায়। যাওয়ার পর তার বাবার সঙ্গে কথাবার্তা হয়। তো তখন দেখে যে তাদের নিকটতমই হয়, আত্মীয় স্বজনের মধ্যে পড়ে গেছে। কয় তাহলে টেনশন নাই, তোর বেটাকে আমার কাছে রেখে দে, আমি একদম পাকাপুক্ত করে করে রেখে যাব, যেন ভবিষ্যতে সে অন্য জায়গাতে যায় এই চাকরিটা করতে পারে। হ্যাঁ, তুই টেনশন করিস না, এত দিন ধরে আমি তো একা কাজ করেছি, তুই যদি তোর সন্তানকে আমার হাতে তুলে দিস, আমি একদম মানুষের মতো মানুষ করে দিব। তো এরকমভাবে কথাবার্তা বলার পর তো বলতেছে তাহলে তুই আজকে থেকে ডিউটিতে লেগে যাবে ঠুয়া, সাহেব আসলে আমি সম্পূর্ণ কিছু সাহেবকে বুঝিয়ে দেবো যে আমি তো একা একই করতে পারি না এত কাজ, তো আমার একটা সহযোগী প্রয়োজন, আমি সহযোগী লোককে পেয়েছি, এটাকে আমি ছাড়তে চাচ্ছি না, এটাকে আমাকে প্রয়োজন। তো এইভাবে তারা কথা বলার পর তারা বলে যে তাহলে ঠিক আছে, আজকে থেকে ডিউটি শুরু করুক। এরকমভাবে যখন কাজ করতে করতে সন্ধ্যার সময় একটু 19-20 হয়ে যায়। কেননা সাধারণত এই আত্মা অর্থাৎ রুহু এবং জিন জাতি, পরিজাতি যে সমস্ত জিনিসগুলো আছে, এদের হচ্ছে রাতের বেলা সব খেলা হয়। তো এরকমভাবে যখন সে তার চাকরিতে জয়েন করে, আস্তে আস্তে তখন 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস যায়। তো হঠাৎ করে মনে করেন যে এরই মাঝে মাঝে সন্ধ্যার সময় অনেক কিছু ঘটে যায়। তখন তার যে ডোম থাকে, তো তখন বলে যে বেঠুয়া, এই বিড়ালকে দেখে না তুই ভয় করিস না রে, এই বিড়াল কিন্তু বিড়াল যেন তেন বিড়াল না রে, এই বিড়াল কিন্তু এই যে মরাগুলো দেখছিস না, এই মরাগুলোর হচ্ছে পারে রুহু, এই সমস্ত বিড়াল দেখে তুই ভয় করিস না। আর মাঝে মাঝে দেখিস না যে টিনে ঢেল মারে? বলছে হ্যাঁ। তো কইছে ও টিনে কিন্তু ঢেল মারে না রে, ও সমস্ত রুহুরা আসে টিনের উপর নাচানাচি করে, এগুলো দেখে যেন ভয় করিস না, আমি তোকে আগে বলে দিচ্ছি। তো এরকমভাবে তা আস্তে আস্তে সম্পূর্ণ কিছু বুঝাই দেয়। দিতে দিতে এরকমভাবে আনুমানিক মাস 6 যখন চলে যায়, মোটামুটি মাস 6 যখন চলে গেল, আস্তে আস্তে লাশের চাপ একটু কমতে লাগলো। তখন তার ওস্তাদ একদিন বলতেছে যে দিলীপ বেঠুয়া, আমি তো প্রায় অনেক দিন ধরে ছুটিতে যাই না রে, তোকে তো আমি তো অনেক কাজ শিখিয়ে দিয়েছি, আমি যদি ছুটিতে যাই তুই কি কাজগুলো চালাই নিতে পারবি না? তো বলছে আরে ওস্তাদ, পারবো না কেন, এখন তো কাজের চাপ কম আছে, আগের মতো তো আর কাজ নেই। তো বলছে তাহলে আমি সাহেবকে বলে আমি কয়েকদিনের জন্য একটু ছুটিতে যাবো রে, তুই কি বলছিস? তো তখন সে দিলীপ বলে যে ওস্তাদ, আপনি যদি ছুটিতে যান, সমস্যা নাই, আমি চালাই নিতে পারবো।
মেডিকেলের যে পরিচালক ছিল দায়িত্বে, তাকে বলে যে সাহেব আমাকে কিছুদিনের জন্য ছুটি দেন, আমি তো অনেক দিন থেকে ছুটিতে যাইনি, এইভাবে বলে। তো তখন সে পরিচালক বলে যে আপনি ছুটি গেলে কাজগুলো কি করবে? কয় যে আমি ওকে সব বুঝাই দিয়েছি, ওই কাজ করতে পারবে এখন, এখন আর টেনশন নাই, এটা কাজের জন্য আপনার কোনো টেনশন করতে হবে না। তো যদি পারে তাহলে সমস্যা নেই, কয়দিনে ছুটি যাবেন? তো বলতেছে যে আমাকে মোটামুটি 6-7 দিনের ছুটি দিলেই হবে। তো কথা বলার পর সেই দিন সে তার ছুটিটা পাশ করে, পাশ করার আগে তার ওস্তাদ দিলীপকে যা বলে, এই দিলীপ বেঠুয়া, আমি তো 6 দিনের জন্য চলে যাচ্ছি রে, তুই 6টা দিন একটু সামলে নিস রে, পারবি তো? তো বলছে হ্যাঁ ওস্তাদ আমি পারবো, আপনি যে আশীর্বাদ করেন আমাকে, আপনার কাজ যেন আমি করতে পারি। তো এই কথা বলার পর সে 6 দিনের জন্য ছুটিতে চলে যায়। ঠিক এই সময় থেকে যে ঘটনাগুলো ঘটে বন্ধুরা, একদম মাথা হিম করা। তো বন্ধুরা, এখনো আমাদের গল্প যাদেরকে ভালো লাগে, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই অবস্থায় পরের দিন থেকে মোটামুটি সারাদিন একটা লোক পড়ে গেল, 2জন যে জায়গাতে ছিল সে জায়গাতে 1জন লোক হয়ে গেল। আনুমানিক 8টার পর থেকে মনে করেন যে একটা লাশ আসে, আবার 12টার দিকে আসে, মানে এইরকম ভাবে করতে করতে ওই সারাদিনে 4টা লাশ কেটে ফেলে। কেটে ফেলার পর 5ম নম্বরে একটা ব্যক্তি আসে। এই যে একটা যে ব্যক্তিটা, এরই ঘটনাটা আপনাদের মাঝে একটা তুলে ধরতেছি, একটা মহিলার ঘটনা। একদম মাথা মানে হিম করা বন্ধুরা, যদি কারো সাহস থাকে অবশ্যই গল্পটি শুনবেন। তো এই যে একটা মহিলা হঠাৎ করে চলে আসে মানে কি একটা ভ্যানে করে সে মহিলাটাকে নিয়ে আসা হয় এমার্জেন্সি রুমে। যখন নিয়ে আসা হয় তো সঙ্গে সঙ্গে তো আর তখন তো ডাক্তার পাওয়া যেত না, কেননা মনে করেন যে তখন রুগীদের চাপ থাকতো, বিভিন্ন চাপ থাকতো। তো আসার পর তখন সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয় এবং বলে যে কখন খাইছে, তখন ডাক্তারদেরকে উত্তর দেয় 3টা বা 3:30 অথবা 4টায়, এর মধ্যে এই ঘটনাটা ঘটাইছে। এ কথা বলার পর তখন ডাক্তার সঙ্গে সঙ্গে তাকে ওয়াশরুমে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওয়াশ করা শুরু করে। যখন তার ভিতরে যখন পাইপটা দেয় তখন অনেক চিৎকার করে, চিৎকার চেঁচামেচি করে, তখন গলার উপরে পা দিয়ে সে পাইপটা ঢুকায় দেয়। ওই সময় সে দিলীপ ওখান থেকে চিৎকার শোনা যায়। তো 1 পা 2 পা করে আসতেছে যে এত চিৎকার চেঁচামেচি কি জন্য হচ্ছে। আসার পর আসে দেখে একজনকে ওয়াশ করতেছে। কি হয়েছে রে বেঠুয়া, এত চিৎকার চেঁচামেচি করছে কেন, কি হয়েছে? এ তো মানে মৃত্যু সজ্জায় পড়ে গেছে রে, এ তো না বাঁচার মধ্যে, মনে হয় না যে বাঁচবে। কথা বলে সে ওখান থেকে ওর মতো করে চলে গেছে। তো তখন সে চায়ের দোকানে যায় চা খাওয়ার জন্য, কেননা ওনারা বিশেষ করে চা, সিগারেট এবং ড্রিঙ্ক বেশি করে, তাছাড়া ওরা কাজ করতে পারে না। তো আনুমানিক সন্ধ্যা 6টার সময় মানে ওয়াশ করতে করতে 1 ঘন্টা, এবং ওই মহিলাটা ওয়াশ করতে করতে ওই অবস্থায় তার মৃত্যুবরণ হয়। যখন মৃত্যুবরণ করে তখন ডাক্তার বলে যে এটা আর হবে না, মারা গেছে। এই কথাটা বলার পর তার পরিবারে একটা শোক নেমে আসে। ডাক্তার যখন বলল যে আপনারা থানাতে একটা ডায়েরি করে আসেন আর ডায়েরির একটা কপি নিয়ে আসেন, লাশটা ততক্ষণ আমরা পোস্টমর্টম করার জন্য পাঠায় দিই, আর থানা থেকে পুলিশ আসলে কিন্তু পোস্টমর্টম হবে। তো এই কথা বলার পর তার পরিবারে একজন সদস্য চলে যায় থানাতে যাওয়ার পর সেখানে জিটি করে, যা হয় আর কি, আপনারা বুঝতেছেন প্রক্রিয়া অনুযায়ী ধাপে ধাপে সে কাজগুলো শেষ করে আসে। তখন মনে করেন যে থানা থেকে পুলিশ আসে, কেননা তাদের কাজগুলো করতে হয়, বিভিন্ন কাজ করে তখন চলে আসে। আসার পর দেখা যায় সে ঘরে তালা মারা। তো তখন তাকে খুঁজতে বের হয়ে যায়, যেহেতু এমার্জেন্সি রুমে বলে গেছে, তখন এমার্জেন্সি রুমের থেকে জিজ্ঞাসা করে সে কোথায়। তো বলতেছে ও বাইরে গেছে চা খাওয়ার জন্য। তো বলতেছে ওকে একটু ডেকে নিয়ে আসো। তো এই কথা বলার পর তাকে ডাকার জন্য একজন লোক দিয়ে পাঠানোর পর তখন সে চলে আসার পর তার মানে পোস্টমর্টমের রুমের মধ্যে ঢুকবে, তখন হঠাৎ করে দেখে সে মহিলাটা মানে যে পোস্টমর্টম করা অবস্থায় ছিল, মাথার চুল তেমনি তো ভিজা, শরীর ভিজা ক্যাটকেটা, ঠিক সেই সময় ওই মহিলাটা শূন্যের উপরে এরকম পা ঝুলে দিয়ে হাঁটতেছে, এরকম করে হাঁটতেছে। ওটা না দেখে হঠাৎ করে সেই দিলীপ কাকা চিৎকার করে ওঠে, করে চিৎকার করে ওঠে। তো তখন পাশে থেকে 2-1 লোক যায়, বলতেছে কি হয়েছে কাকা, কি হয়েছে, চিৎকার করলেন কি জন্য? হাদেরে বেঠুয়া, দেখ সামনে কি এটা। তো তখন সেই লোক দুটা দেখে যে ওই বিষ খাওয়া মরাটা শূন্যের উপরে এরকম করে হাঁটতেছে। ওই লোক দুটা দেখে তো একদম ফিট লাগে গেছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস, কোনো সেন্সই নাই। তো এই কথা বলার পরে তখন সে বলছে যে সালা দেখতে আসলি মরা, তোরা হয়ে গেলে আর এক মরা, এখন ওকে টানবো না একে টানবো রে। তো এই কথা বলার পর তখন আবার ইমার্জেন্সি রুমে সে ব্যাগ দেয়, দিয়ে বলে যে 2টা লোক ওঠে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওদেরকে নিয়ে আসে, একটু মুখ চোখে পানি দে। কয় যে আমি তো নিজেও তো ভয় পেয়ে গেছি, যে যা দেখি যে লাশটাকে পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছে, সে লাশটা হচ্ছে পারে
শূন্যের উপর হাঁটতেছে। সঙ্গে সঙ্গে তখন আরো দুইজন চলে আসে দেখে যে হ্যাঁ সত্যি ওই দুইজন অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তখন বলতেছে কাকা আপনি কি মানে বেশি কিছু করে ফেলেন? কারে আমি মিথ্যা কথা বলবো কেন? এই দুইজন অজ্ঞান হয়ে আছে কি সাধে দেখতে পাচ্ছিস না কেন অজ্ঞান হয়ে আছে? চোখ মুখে পানি দিয়ে জিজ্ঞাসা কর আমি মিথ্যা কথা বলছি নাকি। তো তখন তাদেরকে মুখ চোখে পানি দেওয়ার পর জ্ঞান ফিরে তখন কি হয়েছে আপনারা এটি পড়ে আছেন কে? এই ঘটনা। তখন বলে তাহলে তো কাকা তো মিথ্যা কথা বলেনি। ঠিকই। তো এই কথা বলার পর তখন সে দিলীপ কাকা বলতেছে যে জলদি সাহেবকে পাঠা, আমার বাজেটটা পাস করে নিয়ে আয়, আমাকে আবার খেতে হবে না, আমি না খেলে তো কাজ করতে পারবো না, আমার বাজেটটা জলদি করে পাস করে নিয়ে আয় যা। আর আমি এখানে বসে বসে অস্ত্রতে ধার দিচ্ছি, তাড়াতাড়ি তুই নিয়ে আয়। সন্ধ্যা লেগে যাচ্ছে, বেশি রাত হলে কিন্তু আমি আর থাকবো না, চলে যাব, কিন্তু লাশ ফেলে দিয়ে চলে যাবো, হাড় কিন্তু খুঁজে পাবি না। যে হাসপাতালের পরিচালক পথে ছিল তার জানানো হয়। তো তার জন্য যে স্পেশাল যেগুলো মানে জিনিসগুলো থাকে, তো ওই জিনিসগুলো আসতে আসতে আধা ঘন্টা দেরি হয়, তখন সে অস্ত্রেতে ধার দিলে বসে বসে অস্ত্র ধার দেয়। তখন দেওয়ার পর তার আধা ঘন্টার মধ্যে তার জিনিসগুলো আসে সে ওখানে বসে থেকে খাচ্ছে। ইতিমধ্যে ডাক্তার এবং পুলিশ দুইজনেই চলে আসে। কি আপনার খাওয়া দাওয়া হয়নি? আরে সাহেব আমি তো এতক্ষণ অস্ত্রতে ধার দিলাম, অস্ত্রতে শুধু ধার দিলাম, হ্যাঁ আমি খেতে সময় পেলাম কখন? আমাকে একটু খেতেও দিবেন না, না খেলে আমি কাজ করব কি করে? তো বলছি যে তাড়াতাড়ি খান, খাওয়া দাওয়া করে একটু কাজটা করেন। এত তাড়াহুড়া করলে কি আমি আর বড় পারবো? আমি তো বড় পারবো না, এটা খেতে একটু সময় লাগে, আপনারা তো ডাক্তার সাহেব, আপনারা তো বোঝেন। তো এই কথা বলার পর বলতেছে ঠিক আছে আপনি 10 মিনিট সময় দেন, আপনি একটু তাড়াতাড়ি খান। আর ওখান থেকে যে মেডিকেলে যে মানে ডাক্তার যে পোস্টমর্টমের সঙ্গে আসে, তো তখন বললে ভিতর থেকে মেডিসিনগুলো নিয়ে আসো। তো এই কথা বলার পর বলতেছে দিলীপ কাকা যে শুধু মেডিসিন না রে, এক প্যাকেট আগরবাতি নিয়ে আসিস আর একটু কর্পূর নিয়ে আসিস। যে কথা বলার পর তখন ও খাওয়া শুরু করে, এর ফাঁকে তখন সেই জিনিসগুলো নিয়ে আসে। সেই অবস্থায় তখন ডাক্তার ভিতরে মেডিসিন ছিটায় দেয়, দেওয়ার পর তখন দিলীপ কাকাকে বলে যে দাদা লাশটাকে ভিতরে নিয়ে আসেন। এ কথা বলার পর তাকে বাইরে দেয়, দেওয়ার পরে সালি মরছে তো মরেছে, মরার পরে আমাকেও শান্তি দেয়নি সালা, মানে কি আর বলবো ডাক্তার সাহেব, এ আমাকে যা ডরান দৌড়িয়েছে। এই 6-7 মাস হয়ে যাচ্ছে আমার ডিউটির বয়স, এরকম কখনোই দেখিনি। হ্যাঁ এই শালি আমাকে আজকে যা ডরান দৌড়িয়ে দিয়েছে। তো ডাক্তার বলতেছে কি করেছে? বলছে কি করেছে বলেন না। হ্যাঁ এই শালি আমি যখন হুট করে ঘর মানে আমার রুমের মধ্যে আসবো, তখন দেখি এই শালিটাই শূন্যের উপরে হাঁটতেছে, শূন্যের উপরে। হ্যাঁ এটা দেখে না আমি অনেক জোরে চিৎকার দিয়েছি, এই চিৎকার শুনে আরো দুজন লোক এসেছে, তারা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি মাল যেরকম ঠিকই আছি, আমার কোনো টেনশন নাই। তো কথা বলার পর করছে যে আপনারা সব তো জানেনই। যখন কাজটা করে ছাড়ে দেয়, তো তখন বলে যে তার পরিবারের লোক যখন আসার পর সে পুলিশেও আসে, পুলিশের সামনে বলে যে লাশ তো কমপ্লিট হয়ে গেছে, আমার বকশিস কে দিবে? তো বলতেছে ওই যে পরিবারের লোকজন আছে আপনি নিয়ে নেন। তো পরিবারের লোক যে মানে লাশটা বের করে দিবে তার আগে তার পরিবারের লোকজনকে ডাকে বলে যে আমার বকশিসটাকে দিবে। তো বলতেছে যে কত? তো তখন বলছে 1 হাত দিলে আমি খুশি সাহেব। দাদা আমার কাছে তো মানে অত নাই। তো বলছে যে আমরা 1 হাতের নিচে তো নেই না, 1 হাত মানে 500 টাকা, সেই সময় 500 টাকা। তো তারা অনেক রিকোয়েস্ট করে, অনেক অনুরোধ বিনোদ করে, সেই সময় তখন তাকে 300 টাকা দেয়, হাত পা ধরে কাউমা করে 300 টাকা দেয়। সে একটু সহানুভূতি হওয়ার পর সে 300 টাকা নেয়। নেওয়ার পর যে ভ্যানেট করে আনছিল সেই ভ্যানটা মানে রেখেই দিছে তারা, যদি কাজে লাগে। তো এ কথা বলার পর তখন সেই ভ্যান আলাকে তখন ডাক দেয়। তো বলতেছে ভাইরে এই লাশটা বাড়িতে যেতে পারবো না, বলতেছে মানে একটু ভীতু সুরে বলতেছে যে আসলে আমি তো কখনো কোনোদিন লাশ ধোয়াইনি। তো বলতেছে ভাই দেখ ভাই অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ির যাওয়া আসা অনেক কষ্টে হবে, তুই কষ্ট করে একটু লাশটা লিয়েছ ভাই, যত যা হোক কেন লিয়েছ। তো তখন সেই লাশ মানে দিলীপ কাকা সহকারে লাশটা দুইজন ভ্যানে তুলে নেয়। তো বলতেছে লাশটা বেঁধেলে। এ কথা বলার পর তখন সে লাশটাকে বাঁধে, আর দিলীপ কাকা বসে থাকে দেখতেছে। সে লাশটা বাঁধা মানে যেভাবে বাঁধছে, এই বান্দা দেখে বলতেছে তুই নতুন মানুষ রে বেঠোয়া। বলতেছে না আমি স্থায়ী লাশ ধোয়াই না, কিন্তু আমার পাড়া তো বোন হয়, যার কারণে আমাকে নিয়ে যাওয়া লাগছে। বলছে ও তুই আজকে নতুন লাশ ধোয়াচ্ছিস? বলছে হ্যাঁ। দেখিস বেঠোয়া সাবধানে যাস, লাশ ধোয়াতে গেলে অনেক কিছু ঘটে যায় রে, তো অনেক সময় অনেক কিছু চোখে পড়ে যায়, এটা দেখে যেন ভয় করিস না, বুঝতে পেরেছিস?
লাশটাকে সাবধানে নিয়ে যাস। বলতেছে যে লাশ বান্ধা হয়েছে। কয় না, লাশ তোর বান্ধা হয়নি। এই কথা বলার পর সে আবার সহযোগিতা করে লাশটাকে বান্ধা যাওয়ার পর তখন ওর মতো করে ওই চলে গেল এবং এই দিলীপ কাকা তখন চলে আসলো ঘরে। তো যখন আসলো, আসার পর সে যেটা দেখলো বন্ধুরা, একদম মনে করেন যে আবারও পুরা মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো তখন দিলীপ কাকা রুমের মধ্যে ঢুকে দেখে সেই লাশ, সাদা কাপড়, উপরে সাদা কাপড়, ওই রকমভাবে আর একটা লাশ। এই না দেখে তখন সে তার মাথা ঘুরে যায়। কে রে, লাশ কোথা থেকে আসলো? এর মধ্যে তো কেউ লাশ নিয়ে আসেনি। তাহলে লাশ? এক পা দু পা করে তখন কাছে আস্তে আস্তে যায়। যাওয়ার পর সে দেখে যে লাশটাকে পোস্টমর্টম করেছে সেই লাশটা ওখানে উঠে বসলো। বসার পর সে বলতেছে যে আমাকে এত কষ্ট দিয়েছিস কেন? আমি তো এমনিতে অনেক কষ্টে মারা গেছি, তুই কেন আমাকে কষ্ট দিলি এত? তো তখন দিলীপ কাকা উত্তরে বলে, তুই যে কষ্ট করে মারা গেছিস সেটাকে আমি দেখতে গিয়েছি। আমার যে কাজ সেটা আমাকে করতে হবে। তুই মারা গেছিস, তোর ডেড বডিটাকে আমাকে পোস্টমর্টম করতে হবে। শালি যা, তোর সাথে এত পেঁচাল পাড়ার সময় নাই আমার, যা তুই কি করবি করে নে। তখন সে আচমকায় দিলীপের গলায় ঠাসে ধরতে চায়, এইরকমভাবে গলাটা ঠাসে ধরে। তো হাতের কাছে ওই রক্তমাখা অস্ত্র, তখন ফট করে অস্ত্রটা নিয়ে বলছে যে দেখছিস, এটা দিয়ে তোকে আবার পোস্টমর্টম করে দিব, কিন্তু আবার পোস্টমর্টম করে দিব। তুই আমাকে চিনেছিস শালি? তুই কেন আমার পিছনে লেগেছিস? এ কথা বলার পর তখন সে আস্তে করে দেখে যে সে রুহু টান নেয়। তো তখন তার সেই অস্ত্রগুলো পানি দিয়ে ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পর সে পুনরায় কাপড় দিয়ে পেঁচে রাখলো। রাখার পর তখন বাহির থেকে টিউবওয়েল পারে পানি চাপ কল দিয়ে পানি তুলে নিয়ে আসতে হবে। তো চাপকল থেকে পানি তুলে নিয়ে আসার পর তখন ঘরটা যখন আস্তে আস্তে পরিষ্কার করতে লাগতেছে, তখন দেখে ঘরের চার কোণা থেকে শুধু বিড়াল গুপ 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 করে বাড়াচ্ছে। এতটাই মানে বিড়াল ঘরের চারিদিক থেকে বের হয়ে আসছে, একদম কালো কিসকিসা বিড়াল। তখন তো সেই দিলীপ কাকা একদম ভয়ে মনে করেন যে অস্থির। কয় আমার চাকরির 6 মাস বয়স হতে আমি এত বিড়াল দেখিনি। আর হঠাৎ এত বিড়াল, চার কোণার থেকে 6-7টা বিড়াল বের হয়ে আসলো। আর বিড়ালের চোখ মনে হয় যে এইরকম সাইজের, এক একটা চোখ দিয়ে মনে হচ্ছে যে রক্ত ঝরবে এইরকম। তখন সেই দিলীপ কাকা মানে কি করবে তখন দিশা ভিসা পাচ্ছে না। একে তো এমনি তো অ্যাডিক্টেড, নেশা করে আছে, তারপরে এই অবস্থা। তখন সে মানে ভয়ে বাইরে যাবে না ভিতরে যাবে, বাইরে যাবে না ভিতরে থাকবে, এইরকম চিন্তা করতেছে। তো এমতো অবস্থায় তখন সেই দিলীপ কাকা তখন বলতেছে যে তোরা কি আমার কাছ থেকে কি সরে যাবি, না আমি তোদেরকে ঝাঁটা দিয়ে পিটাবো রে? তোরা কেন আমার পিছে লেগেছিস? হ্যাঁ, আমি কি তোদের ক্ষতি করেছি? তোরা আমার পিছে লেগেছিস কেন? তখন বিড়ালেরা ম্যাও ম্যাও মানে কেমন জানি একটা ডাক ভারী কণ্ঠে। তো তখন সে এক পা দু পা করে বিড়ালগুলোর আস্তে আস্তে যখন কাছে আসে, তখন দিলীপ কাকা ওই ঝাঁটাটা উল্টা দিক করে ধরার পর সেও সামনের দিকে এক পা দু পা করে আগায় এবং যখন দেখে যে কাছে আসতেছে তখন ঠাস করে ঝাঁটা দিয়ে একটা বাড়ি মারার পর তখন বলতেছে যে শালি, তোদেরকে বলছি যে তোরা সরে যা, আমার কাজ আমাকে করতে দে। তোরা আমার সঙ্গে কেন এরকম করতে লেগেছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা কি আমাকে আজকে মেরে ফেলবি? এ কথা বলার পর তখন আস্তে করে সে তার অস্ত্রগুলো বাক্সে রেখে দেয়। রাখার পর গোছগাছ করে বাক্সে রেখে দেয়, কাপড় দিয়ে মোড়ানোর পর সে অস্ত্রগুলো বাক্সে রেখে দেওয়ার পর যখন সে ঘরের তালা মারবে, তখন পিছনে ওই যে পোস্টমর্টম করেছে তার রুহুটা আবার পিছন দিকে চলে আসছে। সে কিন্তু লক্ষ্য করেনি। তো ওই অবস্থায় যখন গেটের তালা কট করে শব্দ মানে তালাটা মেরে দিল, মারার পর যখন সামনে মানে মুখটা এরকমভাবে যখন ঘুরায়, দেখে যে তার সামনে ওই রুহুটা আবার হুট করে তখন এরকমভাবে মানে নড়ে চড়ে ওঠে। তখন বলছে, শালি তুই আমাকে আজকে সন্ধ্যার থেকে আমাকে কি পেয়েছিস রে, শান্তি দিচ্ছিস না? তখন রুহুটা বলে, তুই আমাকে এত পরিমাণে কষ্ট দিয়েছিস যা আমার কখনো ভোলার মতো না। কই ভুলবি না তো, বিষ
খেয়েছিস কেন রে? তুই তো জানিস যে আমি সরকারি লোক, আমি সরকারের নুন খেয়েছি, আমাকে সরকারি কাজ করতেই হবে। তুই এখন মরে যা আর পুড়ে যা, আমাকে যে ডিউটি মানে যে দায়িত্বটা দিয়েছে সে দায়িত্ব আমাকে পালন করতে হবে। তুই আমাকে বাধা দিয়ে কি লাভ পাবি রে? আমি সরকারের নুন খেয়েছি না, সরকারের গুণ আমাকে গাইতে হবে। তো এই কথা বলার পর তখন বলছে যে শালি তুই সর, সন্ধ্যার থেকে তুই আমাকে অত্যাচার করে মারেছিস রে, তোর কথা শোনার আমার টাইম নাই। তখন এক পা দু পা করে যখন সামনের দিকে আগায় তখন সেই রুহুটা তার একটা আঘাত হয়। আঘাত করার ফলে সে সামনে বেশ 2-4 কদম সামনে ছিটকে পড়ে যায়। তখন সে নড়ে চড়ে উঠে দাঁড়ায় তখন সে মানে ভাবতেছে যে এই সন্ধ্যার থেকে আমার পিছনে এরকমভাবে অত্যাচার করেছে, এরকম আমার সাথে লাগে আছে, এখানে যদি আরো বেশিক্ষণ থাকে তাহলে আমার একটা ক্ষতি করতে পারে। এই কথাটা ভাবে সে ওখান থেকে ছিঁচুর কাটে দৌড় মারে। এই যে দিলীপ কাকা যে দৌড় মারে চলে গেল, ঘটনাটা কিন্তু এখানেই শেষ না। এই রুহুটা দিলীপের সঙ্গে বড় না পেরে তখন চলে যায় যে শরীরটা যেটা আছে সেই শরীরে তখন প্রবেশ করার চেষ্টা করে, অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তখন সে ভ্যানালা আস্তে আস্তে করে যখন তার দিকে মানে বাড়ির দিকে যখন চলে যায়, লাশটা তখন মানে অনেক দূর পর্যন্ত চলে যায়। বেশ কিছু দূর যাওয়ার পর তার লাশটা এত পরিমাণে ভারী হয়ে গেছে যে ভ্যান তখন এক পেটেল মারতে মনে হচ্ছে যে ওর দম বার হয়ে যাবে, এরকম অবস্থা। রাত আনুমানিক অনেকই রাত হয়ে গেছে, প্রায় 8টা 8:30 মতো বেজে গেছে। ঠিক ওই সময় ওই ভ্যানের থেকে ওই লাশটা উঠে এইরকমভাবে বসে এরকম মাথা এরকম মানে নিচা করে হু 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 করে কান্দে, মানে হু 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 করে কান্দে, কেমন জানি একটা কান্নার আওয়াজ। হ্যাঁ, তখন সে ভ্যান তো আর জোরে চালাতে পারতেছে না, ভ্যানটা তখন আস্তে আস্তে করে সে মানে নিয়ে যাচ্ছে। তো হঠাৎ তখন সে ভ্যানালা তার কানের মধ্যে ওই লাশের কান্নার আওয়াজটা তখন চলে আসে, হু 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 কাঁদতেছে। একারে কান্নার আওয়াজ, এতক্ষণ তো কান্নার আওয়াজ কোথা থেকে আসলো না, হঠাৎ করে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে। তো তখন এইদিক ওইদিক মানে সে ভ্যান চালাচ্ছে, এদিক ওদিক করে তাকায় তখন দেখে না কোথাও নেই, এরকম বা পিছন দিকে ডান দিকে তাকায় দেখে উঠে বসে থাকে কাঁদতেছে। এটা না দেখে তখন সঙ্গে সঙ্গে এসে ভ্যান ব্রেক করে মনে করেন ভ্যানের থেকে 3-4 হাত দূরে চলে যায়। আর ঘাম পুরাটাই মানে শরীরে ঝরে যাচ্ছে, গরমের দিন, পুরা তার লুঙ্গি তার গেঞ্জি সব ভিজে ক্যাতক্যাতা অবস্থা। সে কি করবে কোনো দিশা খুল পাচ্ছে না। কিছু দোয়া দুরুদ পাঠ করে তার নিজের বুকে ফুঁড় দেয় এবং এক পা দু পা করে তখন ওই দোয়ার দরুদ পাঠ করে সে লাশের গায়ে দূর থেকে এরকমভাবে ফু দেয় এরকম করে। হ্যাঁ, যখন 3বার ফু দেয় তখন লাশটা আস্তে করে আবার পুনরায় শুয়ে পড়ে আর মানে দোয়া দরুদ পাঠ করতে করতে তখন বাড়ি পর্যন্ত চলে যায়। যাওয়ার পর তখন সে বাড়ির যায় দেখে যে কান্নাকাটির ঢল, অস্থির অবস্থা। তখন মনে করেন যে ওরা ধোয়া কাজ শুরু করলো। আর এইদিকে আসে ওই মেয়ের যে গার্জেন ছিল তাকে বললো যে ভাই আসবার লাগে এই ঘটনাটা ঘটে গেছে। এই দাফন কাফন শেষ করার পর তখন যে যার মতো করে চলে যায়। ওই যে আপনি যে এই ভ্যানালা প্রায় 1 সপ্তাহ পর আবার ওই গ্রামের থেকে একটা ভাড়া নিয়ে চলে আসে। হঠাৎ করে তার ভাগ্যে মিলে গেছে ভাড়াটা যে হাসপাতালে আসবে। সেই সময় তখন কেটু সিগারেট পাওয়া যেত, 50 পয়সা করে দাম। 1 প্যাকেট সিগারেট নিয়ে তখন ওই ডোমের রুমের দিকে যাচ্ছে, ডোমের সঙ্গে দেখা করবে। আসার পর তখন বলে যে দাদা আমি খুশি হয়ে আপনাকে 1 প্যাকেট সিগারেটটা দিলাম, আমি গরিব মানুষ, আপনি আমার উপকার যতটুকু পারেছেন করেছেন এবং ভালো একটা বুদ্ধি দিয়েছিলেন বিধে আমি বেঁচে গেছি। এ কথা বলার পর বলতেছে সমস্যা নেই দাদা, আমরা চেষ্টা করি যে মানুষের যেন ক্ষতি না হয়, যারা নতুন এই ধরনের, যারা কখনো কোনো সময় লাশ ধোয় না, আমরা দেখলে বুঝতে পারি, তো আমরা তাকে একটু সাহস দিই, তাকে একটু অনুভূতি দিই যেন তার কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গল্প। তো আমি যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবেই উপস্থাপনা করলাম। তো বন্ধুরা, এই যে আমাদের মনে করেন যে যদি গল্প ভালো লাগে অবশ্যই আমাদের গল্পটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি কারো কোনো ঘটনা এরকম ঘটে থাকে সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে রেকর্ড করে সেটা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল গল্প আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।